সকাল সকাল ঘুম থেকে উঠলাম, মুড ফ্রেশ, মন ভালো, চটজলদি আবার ড্রেসও চেঞ্জ করে ফেললাম। আই লুক হ্যাপি বাট A few moments later. okay. Hello everyone, welcome back to my channel and this is going to be my জাহাঙ্গীরনগর ইউনিট ব্লগ। এখন আপনাদেরকে বলি কেন আমি দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছিলাম। বিকজ আমাদের বের হওয়ার কথা সকাল 6:30টায়। কেন? কারণ 9টা বাজে আমার এক্সাম। অবভিয়াসলি আমি 2.5 ঘন্টা 2 ঘন্টা হাতে নিয়ে তো বের হবই, কিন্তু আমাদের বের হতে বেজে গেছে 7টা। আমি এমন ভয় পাইছি যে আজকে দেরি হচ্ছে, আজকেই মনে হয় জ্যাম পাবো। আর আমার ভয় পাওয়াটা একদম ঠিক প্রমাণিত হয়েছে, কারণ গাবতলীতে এমন জ্যাম কি আর বলবো। যাই হোক, তার উপর আবার এমন ভারী কুয়াশা, মানে পুরো মাঘ মাসেও মনে হয় আমি এত কুয়াশা দেখি নাই। একমাত্র নারায়ণগঞ্জে গিয়েছিলাম, তখন দেখেছিলাম। বের হয়ে আমি আর ভাইয়া অবাক। মিরপুরে যেমন ভারী কুয়াশা, আর ওই সাইডে মানে একটু সাভারের সাইডে তো আরও ভারী কুয়াশা। তো এই ভারী কুয়াশা দেখে তো আমরা দুজনেই অবাক। বারবার আমাদের হেলমেটের ভাইজার যে ঘেমে উঠতেছিল, ভাইয়া বারবার বাইক সাইড করে করে দুজন মানে ভাইয়ার ভাইজারটা ক্লিন করতেছিল, আমিও বসে বসে বারবার আমার ভাইজার ক্লিন করতেছিলাম, কারণ কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমরা এই রওনা দিয়ে দিলাম। ওই দিন ভালোই জ্যাম ছিল রাস্তায়, আই ডোন্ট নো কেন এত ভোরবেলাও এত জ্যাম ছিল। তাও আমাদের যেতে প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট লেগেছে। ওই দিন আর ভুলেও ভাইয়া আমাকে ওই 20 মাইল গেট পর্যন্ত টানার কোনো রিস্কই নেয়নি, কারণ আমরা পৌঁছেইছিলাম মনে হয় 8:10 না 20-এ। তখন আমি যদি আবার ওইখানে যেতে চাই তাহলে আমার বহুত টাইম লেগে যাবে। আর ওই দিন আমার এক্সামের সিট পড়েছিল হলো গিয়ে নিউ আর্টস বিল্ডিংয়ে, যেটা হলো গিয়ে শহীদ মিনারের ঠিক ডান পাশে। তো এই যে কাছাকাছি চলে আসছি, এই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন বিকজ সামনেই জাহাঙ্গীরনগরের 1 নম্বর গেট। তো এইখানে আমি এটা দেখেই বুঝে গেছিলাম যে হ্যাঁ, তার মানে সামনেই জাহাঙ্গীরনগর। আর এই ক্যাফেটেরিয়া বা এই ক্যান্টিন ট্যান্টিন তো আমার আগেই দেখা ছিল। আমি জাহাঙ্গীরনগরের গেট দেখেও স্বস্তি পাচ্ছিলাম না, বিকজ আমি চিন্তা করতেছিলাম সেই 20 মাইল গেট থেকে আমার আবার হেঁটে যেতে হবে। পরে ভাইয়াকে দেখলাম যে ভাইয়া এখানেই সাইড করতেছে, তখন বুঝলাম হয়তো বা আমাকে এখানেই নামাই দিবে। সেটাই ঠিক, ভাইয়া আমাকে এখানে নামাই দিল, ব্যাগ দিয়ে দিল, ফোন দিয়ে দিল, আর বললো তুই এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যা, আমি বাইক পার্ক করে তারপর আমি আসতেছি। বিকজ আমি ওরকম হেঁটে হেঁটে এসে হয়রান হয়ে গিয়ে এক্সাম হলে দেখা যাবে যে আমি টেনশনে পড়ে গিয়েছি। এর থেকে ভালো ভাইয়া বলছি তুই হলের সামনে দেখ কোনো বসার জায়গা থাকলে। মানে ভাইয়া আগের দিন হলো গিয়ে ঘুরে দেখে আসছিলো নিউ আর্টস বিল্ডিং, তো ওখানেও বাগান ছিল, তো ওখানে বসে বসে আমি পড়তেছিলাম আর ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম। এটা হলো গিয়ে নিউ আর্টস বিল্ডিং, এখানে হলো গিয়ে 2nd ফ্লোরে আমার হল পড়েছিল। পড়াশোনা শেষ করে গেলাম ভিতরে এক্সাম দিয়ে আসলাম 55 মিনিটের এক্সাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছি কম্পেয়ার টু অল দ্য আদার এক্সামস। মানে সবগুলারই প্রিপারেশন ভালোভাবেই নিয়েছিলাম, বাট আমার ইউনিট মনে হচ্ছিলো যে অনেক ভালো এক্সাম দিছি। তো এক্সাম দিয়ে বের হয়ে গেলাম ভাইয়ার সাথে। আর আজকে আর ভাইয়া ওই 20 মাইল গেটের ওখানে পার্ক করে নাই, বের হয়ে দেখি ভাইয়া আরও স্টুপের জায়গায় পার্ক করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমি এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে ওইটা আমাদের বাইক। আর তার আশেপাশে দেখেন এমন বাইকের সমাহার যে বাইক বেরই করতে পারতেছিলাম না। ওখানে প্রায় 30-40 মিনিট আমরা দাঁড়ায় আছি, আর এখানে ভাইয়া দাঁড়ায় চিন্তা করতেছে যে আসলে করছেটা কি, এখন আমরা যাবো কিভাবে বাসায়। তো সবার বাইকে এরকম আটকা পড়েছিল, পরে সবাই এরকম বাইক ঠেলে 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 ঠেলে, অন্যের বাইক যেহেতু অনেকের চাকার মধ্যে আবার তালা মারা, সো ওগুলোকে মুভও করা যাচ্ছে না, যেগুলো মুভ করা যাচ্ছে সেগুলোকে ঠেলে ঠেলে বের করে করে হলে গিয়ে এভাবে হলে গিয়ে সামনে দিয়ে ঘুরায় বাইক বের করতে হচ্ছিল। খুবই হ্যাসেল গেছে, মানে যেতে যেমন হ্যাসেল গেছে, ফেরার সময়ও ভালোই হ্যাসেল হয়েছে। যদিও ভাইয়া মনে করছে যে এখানে পার্ক করলে হয়তো হাঁটা লাগবে না, বাট এখানে পার্ক করে আসলে ঝামেলায় পড়তে হয়েছে। তো এক্সামের কথা যেটা বলবো সেটা হলো গিয়ে এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু যাওয়া আসা করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে আমাদের, বাট ইটস ওকে আই থিঙ্ক। আর এক্সাম কেমন হলো না হলো এটা ইন ডিটেলস বা রেজাল্ট আপনারা অবভিয়াসলি লাস্টের দিকে জানতে পারবেন। আর এমনিতে আমার গার্ড অনেক ভালো পড়েছিল আজকে। মানে আমার মনে হচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডই ছিল, আমার কাছে ভালোই লাগছে, বাট ইংলিশটা ওয়াজ টাফ কেন জানি মনে হইলো। মানে ইংলিশ ওয়াজ ভেরি কনফিউজিং, টাইম কনজিউমিং ছিল। মানে আমার কাছে ইংলিশটাই কঠিন লেগেছে, বাকি বাংলা যেটা সেটাও ভালো হয়েছে আমার। আর আমি লাস্টের দিকে বাংলার একটু উপসর্গ পড়ে গেছিলাম, দেখে উপসর্গ থেকে কোয়েশ্চেন চলে আসছে। আই ডোন্ট নো এটা আমার সাথে কেন হয়, আমি অলওয়েজ দেখা যায় যেই জিনিসটা মানে একদম লাস্ট মোমেন্টে পড়ি, এক্সাম হলের বাহিরে দাঁড়ায়, সেটাই দেখা যায় কোনো না কোনোভাবে চলে আসে। মানে আমার একটা গাট ফিলিং কাজ করে যে আমি এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়ে যাই, ওইটাই আমার কাজে দিবে। আমি ওইখানে বসে বাসায় হলো গিয়ে উর্মিলাপুকে আমি ফোন দিয়ে বলছি, বাসায় আমার স্টিকি নোট লাগানো আছে, যে ওইটার ছবি আমাকে দিয়ে আই নিড টু লাইক রিভাইজ উপসর্গ এনি হাও, আমার মনে হচ্ছিলো যে আসবে। উপসর্গ থেকেও কোয়েশ্চেন আসছে। বাংলা ওয়াজ প্রিটি ইজি,
অ্যাকাউন্টিং ওয়াজ অলসো গুড, বৌমও আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছিল, বাট ঝামেলা হয়েছে গিয়ে ইংলিশে, টু বি অনেস্ট। তো এখন আসলে বলা যাচ্ছে না যে ইংলিশের জন্য মার্ক কাটা যেতে পারে কি না পারে। সেই তো ভিতর দিয়ে ঘুরতে 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 আমরা 60 ফিট রোডেও চলে আসলাম। আর তেমন একটা বেশি ক্লিপ এখানে নাই, বিকজ ওই দিন আই ওয়াজ রিয়েলি রিয়েলি লাইক লেট সব দিকে, মানে যাওয়ার সময় এত লেট হয়ে গেছিলো। আর আমার একটু অকওয়ার্ড লাগতেছিলো কারণ ভাইয়া আমার আশেপাশে ছিল না। ওই দিন আমি একলাই ছিলাম বলতে গেলে। ভাইয়া বাইক পার করে আস্তে আস্তে একটু সময় লেগে গেছিলো। তো এই তো, এছাড়া বাকি যে প্রেডিকশন বললেন আপনারা বা যে জিনিসগুলো আছে সেগুলো হলে ভিডিওর লাস্টে আমরা বলবো, অ্যান্ড রেজাল্ট রিভিল যেটা সেটাও কিন্তু আমরা লাস্টের দিকেই করবো। তো ইয়া, লেটস গো টু দ্যাট পার্ট। হাই এভরিওয়ান, আমি এখন শাড়ি টাড়ি পরে বসে আছি, একটু ওভার ড্রেসড আমি ফর ফিউ রিজনস। তো আমি ভাবলাম যে আমি ওয়েল ড্রেসড হয়ে আছি, রেডি রেডি হয়ে আছি, তাহলে এটার বাকি পার্টটুকু আমি এখনই শ্যুট করে ফেলি। একে তো সবার এমনিতেই সমস্যা, আমি যদি আমার কোনো একটা ফেলিয়ার পজিটিভলি অ্যাকসেপ্ট করে নেই অ্যান্ড আই মুভ অন, কোনো একটা কারণে আমার চ্যানেলের কিছু ভিউয়ার্স মুভ অন করতে পারে না, ঠিক আছে, দে আর রিয়েলি বদার্ড যে আমি কেন আমার ফেলিয়ার নিয়ে খুশি। লাইক দেখেন, খুশি না আমি, আই জাস্ট অ্যাকসেপ্ট মাই ফেলিয়ার। এই জিনিসটা কয়জন পারে যে ফেলিয়ারটা অ্যাকসেপ্ট করে নেওয়া অ্যান্ড দেন উই মুভ অন? তাই না? এটা তো সবাই পারে না। যে জিনিসটা আমি করতেছি, আমি যদি কোনো জায়গায় ফেল হয়ে যাই, আই জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মুভ অন করি, নেক্সটটাতে যেন আমার আবার ফেলার না আসে। এই জন্য আমি যে মানে হেসে হেসে বলি যে আমার ইয়ে হয় নাই, চান্স হয় নাই, আমি নেক্সটে কোথাকার জন্য নেক্সট ট্রাই করতেছি, সেগুলো আমি আপনাদেরকে বলি। বাট ইউ গাইজ হ্যাভ সো মাচ প্রবলেম উইথ ইট যে হ্যাঁ আগে চান্স পাও দেন তুমি দাঁত কেলায় ভিডিও করো। না, আমি যদি কোনো কাজে অসফল হই, আমি সেটাও খুশি মনে অ্যাকসেপ্ট করবো, কিন্তু ওখানে থেমে যাব না। এখন আসি মেইন কথায়, জাবির ই ইউনিটের কথা। ই ইউনিটেও আমার চান্স হয়নি, যদিও আমি আপনাদেরকে বললাম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সাম দিছি, কিন্তু কেন হয় না আমি আসলে ঠিক বলতে পারতেছি না। ইংলিশে হয়তো একটু বেশি মার্ক কাটা যাইতে পারে মোস্ট প্রবাবলি, আর এছাড়াও জাবিতে আমরা জানি যে সিট অনেক বেশি কম, ঠিক আছে। সো ওই অনুযায়ী আসলে আমি আসলে বলতে পারতেছি না কেন হয় নাই। টু বি অনেস্ট, আমি আইবি এর জন্য যতটুকু কষ্ট না পাইছি আমি ই ইউনিটে, এখন তো ওই কষ্টটা ওভারকাম হয়ে গেছে, বিকজ ই ইউনিটের এক্সাম আসলে আরও 2-3 দিন আগে দিছে। সো যেদিন লাইক এক্সামের রেজাল্টটা আসছে, এই প্রথমবার আই ওয়াজ সো স্যাড, ঠিক আছে। আমি রাতে মানে ভাত খাবো না চিন্তা করে ফেলছিলাম, বিকজ আমার এত এত খারাপ লাগতেছিল ভিতরে, যে আমার এত শখ ছিল। আমি আপনাদেরকে বলেছি ঢাবির চেয়ে বেশি আমার জাবিতে পড়ার খুব ইচ্ছা ছিল। আমি সত্যি বলতে ওই দিন এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি, আমি আপনাদেরকে ভাষায় বলে বুঝাইতে পারবো না। আসলে কি একটা জিনিস কি, আমি ওরকম এক্সপেকটেশন যেগুলোতে ধরে রাখছি সেগুলো রেজাল্ট আসলে আসে নাই, বুঝছেন। সেই জন্য আমি এতদিন কষ্ট কম পাইছি। যেমন বিউপির রেজাল্টের কথা, যে ওইটাও আমি আশা ভরসা কিছু রাখিনি, কারণ এটা আমার ফার্স্ট এক্সাম, আমি এক্সপিরিয়েন্সের জন্য দিছি। জেইউর আইবিএ যেটা আমি এক্সপিরিয়েন্সের জন্য দিছি, সো এগুলো থেকে যখন আমি এক্সপেকটেশন রাখিনি, আমি দেখলাম আমার কোনো কষ্ট লাগে নাই। কিন্তু ই ইউনিটের থেকে আমি অনেক এক্সপেকটেশন রাখছি, কারণ ই ইউনিটের এক্সাম আমার অনেক ভালো হয়েছিল। অ্যান্ড যখন আমি দেখলাম যে না আমার হয় নাই, আমার কি পরিমাণ খারাপ লাগছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। আমি অবশ্যই এটা আঁকড়ে ধরে বসেছিলাম না, কাজ আই হ্যাভ আ মাশাআল্লাহ ভেরি ভেরি সাপোর্টিভ ফ্যামিলি। যখন আমার ইউনিটের রেজাল্ট দিয়েছে, ভাইয়া বাসায় ছিল না, ঠিক আছে, ভাইয়া অফিসে ছিল। ভাইয়া আমাকে টেক্সট করে বলছে যে ই ইউনিটে আমার হয় নাই, আমি ওই টেক্সটটা দেখি নাই, আমি নিজে চেক করছি ইউনিটে, দেন আই সেড ই ইউনিটে আমার হয় নাই, হ্যাঁ আই ওয়াজ সো স্যাড, ঠিক আছে। আমি ইনস্ট্যান্টলি আমার আমার একদম মনে করেন মুড টুড খারাপ হয়ে গেছে, বাসায় আমার গেস্ট ছিল, বাট স্টিল আই ওয়াজ লাইক সো ডেভাস্টেটেড, সো শ্যাটার্ড। ধরে রাখছিলাম যে এত সুন্দর ক্যাম্পাসে আমি পড়বো, ইট উইল বি মাই ক্যাম্পাসে, পুরা ইয়াটাই শেষ। আমার কাছে আই হ্যাভ নো আদার চান্স। আইবিএ দিয়ে তো আমি চিন্তা করছিলাম হ্যাঁ ই ইউনিট আমার চান্স আছে, বাট নাও আই হ্যাভ নো আদার চান্স। পরে আমি হলে জগন্নাথের জন্য আইকিউর ম্যাথ করতেছিলাম, তখন ভাইয়া বাসায় আসছে অ্যান্ড হি গট টু নো যে ভাত খাইনি, অ্যান্ড হি ওয়াজ সো সুইট। ও এসে বসে আমার সাথে কথা। আমি যেদিন প্রথম জাবিতে এক্সাম দিতে যাই আইবি এর এক্সামটা, তখন কিন্তু আমি কিন্তু ব্লগে বলেছি যে আমাদের বাইকটা অনেক দূরে পার্ক করতে হয়েছে, সো 40 মিনিটস আমাদের হাঁটতে হয়েছে। সো ওই 40 মিনিটস হাঁটার জন্য আমার জাবির ক্যাম্পাসটা ঘোরা হয়েছে। সো ওইটা দেখে আমি এত এক্সাইটেড অ্যান্ড শকড হয়ে গেছি, ভাইয়া ওইটা দেখে মানে হি ওয়াজ লাফিং যে কি রে তুই এরকম করতেছিস কেন, লাইক ও মাই গড এত সুন্দর যাবি, বলে হ্যাঁ জাহাঙ্গীরনগর অনেক সুন্দর এই সেই। তখন আমাকে বলছিল হার্ড ওয়ার্ক কর, তাহলে ইট উইল বি ইয়োর ক্যাম্পাস। তো ওই দিন ও বাসায় আসছে, এসে বুঝতে পারছে যে আমার মন অনেক খারাপ, আমার লাস্ট চান্স যেটা ছিল সেটাও শেষ হয়ে গেল, আমার আর তাহলে জাবিতে পড়ার কোনো ওয়ে নাই। এই জিনিসটা আমাকে আমি রিয়েলাইজ করছি, আমাকে হিট করছে জিনিসটা, ও বুঝতে পারছে। হি ইজ এ রিয়েলি রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং পার্সন, খুবই ভালো। তো ও হলে গিয়ে এসে আমাকে বলতেছে যে ইটস নট দ্য এন্ড, তুই কেন ভেঙে পড়তেছিস, তুই এখন ভেঙে পড়লে তো সামনে যে এইগুলো আছে এগুলো কী হবে। তো তো রাজশাহী ইউনিভার্সিটিও অনেক ভালো লাগে, রাজশাহী ইউনিভার্সিটিও অনেক সুন্দর, যদিও আমি পার্সোনালি দেখিনি, বাট আমার কেন জানি রাজশাহী ইউনিভার্সিটিও অনেক ভালো লাগে। আমার মনে হয় যে রাজশাহী শহরটা অনেক সুন্দর, কখনো যাওয়া হয় নাই, বাট আই অ্যাজিউম যে রাজশাহী শহর অনেক সুন্দর, যারা রাজশাহীর আসতো তারা জানো হয়তো। তো এসে আমাকে বুঝাইতেছে যে দিস ইজ নট দ্য এন্ড, তুই এখন হাল ছেড়ে দিলে ডিমোটিভেটেড হয়ে গেলে তো সামনে এটা অনেক বেশি এফেক্ট ফেলবে, তুই কেন ডিমোটিভেট হয়ে যাচ্ছিস, যেগুলো বাদ দে, তুই হলে গিয়ে এখন আবার পড়াশোনা শুরু কর, এখন তো তোর সিলেবাস কমপ্লিট, তুই জাস্ট রিভিশনের উপর থাকবি, তুই আরামসে রিভিশন দে। তোর ড্রিম ইউনিভার্সিটি একটা বাকি আছে রাজশাহী, ওইটার জন্য তোর পুরা রোজা আছে, তোর ঈদের পরও সময় পাবি, তুই তুই কেন হাল ছেড়ে দিতেছিস।
ইউ হ্যাভ ইনাফ টাইম। ও বলতেছে যে সামনে জগন্নাথ আছে, ফোকাস অন দ্যাট অলসো, রাজশাহী আছে, খুলনা আছে, এখনো তো তোর 3টা পসিবিলিটি আছে, এমন তো না যে এখানেই তোর শেষ। হার্ড ওয়ার্কটা চালায় যা, আল্লাহ অবশ্যই তোর ভাগ্য যেখানে ভালো, তোর জন্য যেটা ভালো সেখানে সেটা রাখছে। তো এগুলো বলার পর আমাকে নিয়ে পরে বসে ভাত খাইছে, কারণ আম্মু বাবা বাসায় ছিল না, দে ওয়ার আউট অফ টাউন ফর সাম রিজন। অ্যান্ড ও অনেক ম্যাচিওর, অনেক আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার অনেক বড় ভাগ্য আমার যে আমি এরকম একটা ভাই পেয়েছি। আমি এখন পর্যন্ত 5টা এক্সাম দিছি, 5টা এক্সামে 5টাতেই আমার ভাই আমাকে নিয়ে গেছে, সো দ্যাট আমার কোনো প্রেশার এংজাইটি ফিল না হয়, আমার যেন কোনো ধরনের কষ্ট না হয় যাতায়াত। বি ইউনিটের যেদিন এক্সাম ছিল, আমার ভাই ওই দিন পুরা রাত, যেহেতু বিপিএল এর ফাইনাল ছিল, ঠিক আছে, পুরা রাত সে অফিস করছে, সে অফিসেই ঘুমাইছে, বাট আমার জন্য ও সকালবেলা আসছে বাসায়, এসে ওই মানে ও ঘুমায়ও নাই ঠিক মতো, আমাকে নিয়ে ও চলে গেছে সে পুরান ঢাকায়, জাস্ট সো দ্যাট আমার কোনো ধরনের কষ্ট না হয় যাতায়াতে, আমি যেন কোনো পরিমাণ হ্যাসেল নিতে না হয়, সেজন্য সে আমাকে নিজের কমফোর্টটা বাদ দিয়ে সে আমাকে নিয়ে গেছে, লাইক ডে অফগুলোও নেয় নাই, সো দ্যাট আমার এক্সামের দিন ও ছুটি নিতে পারে, যেন আমার কোনো সমস্যা না হয়, আমার যেন বাসের ধাক্কা খাইতে না হয়, আমার যেন জ্যামে পড়তে না হয়, যত ইজিয়েস্ট ওয়েতে, যত সুন্দরভাবে আরাম করে আমাকে পৌঁছানো যায়। অ্যান্ড অলওয়েজ আমি যখন এক্সাম দিতে যাই, আই ডোন্ট ওয়ান্ট গেট ইমোশনাল, আমি যখন এক্সাম দিতে যাই বাহিরে তো প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, হলে কি আমাকে কন্টিনিউয়াসলি মানে ঠান্ডা কাম রাখার চেষ্টা করে, বিকজ হি নোজ যে আমি ছোট ছোট বিষয় নিয়ে অনেক লাইক দেয়ার ইজ আ লট গোয়িং অন, তো হলে কি অনেক চেষ্টা করে যে আমি যেন কাম থাকি, আমি যেন কোনো টেনশন না নেই, ও আমার সাথে গল্প করে, দেখা যায় 2-একটা ফাইজলামি কথা বলে, 2-একটা ইম্পর্টেন্ট কথা বলে, আমি দেখা যায় ইনস্ট্যান্টলি বলি যে আল্লাহ আমার এটা মনে পড়তেছে না এটাকে, ও ইনস্ট্যান্টলি গুগল করে আমাকে জানাবে যে ডোন্ট ওয়ারি দিস ইজ দ্যাট দিস দ্যাট। আমার ভাই কিন্তু ইংলিশে অনার্স করছে, তো দেখা যায় ইংলিশে কোনো একটা টার্ম আমি বুঝি না, দাঁড়ায় আমাকে ওখানে বুঝায় দেয় ইজিয়েস্ট ওয়েতে, যেভাবে আমার ব্রেন ক্যাচ করতে পারবে উইদিন সেকেন্ডস, ওভাবে আমাকে বুঝায় দেয়। ও সর্বোচ্চ চেষ্টা করে যেন আমি কোনো প্রকার টেনশন না নেই, তুই চেষ্টা করছিস, যা হবে আল্লাহ ভরসা। তো এই কারণে আমি কখনো নিরাশ হই না, যদি আমার খারাপ রেজাল্টও আসে, আমার লাইফে কোনো ফেলিয়ারও আসে, আমি এই জন্য মন খারাপ করি না, আমার ব্যাকবোন অনেক স্ট্রং, সেজন্য আপনারা মনে করেন যে আমার কোনো ফিলিংস নাই বা আমি হলো গিয়ে আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগাটা ইনস্ট্যান্ট লাগে, ঠিক আছে, যখন আপনাদের সামনে আসি ততক্ষণে আমি হিল হয়ে যাই, বিকজ এই যে আমার আম্মু বাবা আমার ভাইয়া, দে আর রিয়েলি সাপোর্টিভ। এখন আমি শুধু আমার ভাইয়ার কথা বললাম, আমার বাবার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমার বাবা ইজ লাইক দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, যদি সবার জন্য সবার বাবা বেস্ট, বাট আমার বাবাও যে পরিমাণ সাপোর্টিভ, আমি যদি বাবাকে বলি যে বাবা ওই জায়গায় হয় নাই, উনি দেখো আচ্ছা হয়নি, আচ্ছা সমস্যা নেই, তাহলে পরের কোন লাইক পরে কোন এক্সাম, উনি আমাকে এমন কোনো কথা বলে না যেটাতে আমার মনে হবে যে হ্যাঁ আমি আমার বাবা মার এক্সপেকটেশন ব্রেক করে ফেলছি, বাবা মার মনে কষ্ট দিয়ে ফেলছি, সে আমার কোনোদিন এটা ফিল হইতে দেয় না। এমন না যে ইটস রিসেন্ট, আমার বাবা ছোটবেলা থেকে আমাকে কখনোই কিছু নিয়ে ডিমোটিভেট করেনি। ছোটবেলায় আমি আমার স্কুল লাইফে আমি সবসময় 1, 2, 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টা পজিশনে ছিলাম, লাইক একবার আমি অসুস্থতার কারণে 7th হয়ে গেছিলাম, আই ওয়াজ সো স্যাড অ্যাবাউট ইট যে আমি 7th হয়ে গেছি, তখন আমাকে বাবা আমাকে কিছু বলে নাই, লাইক ইটস ওকে মা, ইটস কমপ্লিটলি ফাইন, মানে আব্বু আমাকে বুঝেছে তো কি হয়েছে, তুমি তো তাও তো তুমি 10-এর মধ্যে আসো, বিকজ তখন আমার মধ্যে কম্পিটিশনটা অনেক বেশি লাইক স্ট্রং ছিল, কম্পিটিটিভ বিহেভিয়ারটা, আমার বাবা বলতো তুমি তো 10-10-এর মধ্যে আছো, 1 থেকে 10-এর মধ্যে আছে, ইটস ফাইন, তুমি নেক্সট ইয়ার আবার ফার্স্ট সেকেন্ড থার্ড কোন একটা হবা, নেক্সট ইয়ার মনে হয় সেকেন্ড হয়েছিলাম। তো এরকম বাবা ছোটবেলা থেকে আমাকে অনেক সাপোর্ট করে, আর আম্মু তো অবভিয়াসলি অলওয়েজ সাপোর্ট করে, শি ইজ লাইক বিগেস্ট সাপোর্ট সিস্টেম। তো আপনারা চিন্তা করেন 3টা মানুষ যখন আমার লাইফ আমার ফ্যামিলিতেই আছে 4 জন, সেখানে আমি বাদে আরো বাকি 3টা মানুষ যদি এতটা সাপোর্টিভ হয়, ডু ইউ থিঙ্ক আমি কখনো লাইক হাসা থামাবো বা আমি হলো গিয়ে ডিমোটিভেট হয়ে যাব? সো আপনারা যারা আশা করেন যে আমি কোনো কারণে ডিমোটিভেট হয়ে যাব, আমি আসলে হব না, কারণ আমি যে বললাম যে আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করে, তাই আমার কোনো ফেলিয়ারে আমি যদি কষ্টও পাই বা হাল ছেড়ে দেওয়ার চেষ্টাও করি, দে নেভার গোনা লেট মি ডু দ্যাট, ঠিক আছে, আমাকে কখনোই তারা হাল ছাড়তে দিবে না। সো ওয়েন ইউ হ্যাভ আ ফ্যামিলি লাইক মাইন, আপনার কখনোই মুখ থেকে হাসি যাবে না, ইভেন ওয়েন ইউর টকিং অ্যাবাউট ইউর ফেলিয়ার, ঠিক আছে। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ জাবির 2টা ইউনিটে একটা ইউনিটে আমার হয় নাই, অ্যান্ড মাই নেক্সট টার্গেট ইজ জগন্নাথ, রাজশাহী অ্যান্ড খুলনা। আমি হলো গিয়ে সিইউতে অ্যাপ্লাই করিনি চট্টগ্রামে, কেন অ্যাপ্লাই করিনি, ভাইয়া বারণ করছে তাই। সো ইয়া দ্যাটস ইট গাইজ, অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।